নমস্কার ছাত্র বন্ধুরা, আমি আজকে হিউম্যান নিউট্রিশন নিয়ে আলোচনা করব। হিউম্যান নিউট্রিশন সম্বন্ধে বোঝানোর চেষ্টা করব বিষয়টা কেমন, আহ, এবং সর্বোপরি একটা কনসেপচুয়াল ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করব যে হিউম্যান নিউট্রিশনটা কিভাবে হচ্ছে কি না হচ্ছে, আর তার আলটিমেট ফলাফল কি, হিউম্যান নিউট্রিশন কেন হয়। লেটস বিগিন। তো দেখো, প্রথম যদি আমরা হিউম্যান নিউট্রিশন নিয়ে কথা বলি বা হিউম্যান নিউট্রিশন কেন, যে কোনো নিউট্রিশন নিয়ে কথা বলি, তো প্রথমে মেন কথা হচ্ছে নিউট্রিশন কি। নিউট্রিশন কি? সো ফার্স্ট থিং ইজ, হোয়াট ইজ নিউট্রিশন, বা বলতে গেলে বাংলায় পুষ্টি কি। দেখো, প্রথমেই তোমাকে একটা কথা বলা ভালো, পুষ্টি কি যদি বর্ণনা করতে বলে, তাহলে পুষ্টি এমন একটা পদ্ধতি যে পদ্ধতিটার মাধ্যমে আমাদের ক্ষয়পূরণ হয়। প্রথম কথা, শরীরের ক্ষয়পূরণ হয়। দ্বিতীয় কথাতে আমাদের কি হবে না, ব্যবহার্য যে শক্তিটা আমরা পাই, সেই শক্তিটা দিয়ে আমরা জীবন ধারণের জন্য যে সমস্ত মৌলিক ধর্মগুলো পালনীয়, অর্থাৎ সেটা জনন হতে পারে, শ্বসন হতে পারে, রেচন হতে পারে, চরণগমন হতে পারে, সবকিছু করতে পারি। ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, যেটা পুষ্টির মূলত মেন ক্যারেক্টারিস্টিক্স ফিচার বলতে পারো, সেটা হচ্ছে যে আমরা পুষ্টি হলে বৃদ্ধি দেখতে পাবো। পুষ্টি হলে আমরা বৃদ্ধি দেখতে পাবো, তার মানে বৃদ্ধি শক্তিটাকে ঠিকভাবে ইউজ করে, ব্যবহার্য শক্তিতে রূপান্তরিত করে শ্বসনের মাধ্যমে আমরা কি করবো না, প্রত্যেক ক্ষেত্রে জীবনের পালনীয় ধর্মগুলো পালন করা, শ্বসন, রেচন, জনন, হোয়াট এভার, এবং অবশ্যই কি করা না, ক্ষয়পূরণ করা। এটাই পুষ্টির সামগ্রিক ধারণা, বা পুষ্টি বলতে আমরা কি বুঝি সেটা। ঠিক আছে। তাহলে পুষ্টির ক্ষেত্রে আমরা তিনটে পয়েন্ট লিখবো। এটা হচ্ছে ক্ষয়পূরণ, দ্বিতীয়টা হচ্ছে ব্যবহার্য শক্তি দ্বারা, জীবনের মৌলিক ধর্ম পালন, আর থার্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি না, বৃদ্ধি। যেটা আমি বললাম যে পুষ্টি আছে, তার সবচেয়ে বেশি ক্যারেক্টারিস্টিক্স ফিচার, যদিও বা বৃদ্ধি ছাড়াও ক্ষয়পূরণ একটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার, তাও বৃদ্ধিটা আর কি বেশি চোখে পড়ে, সেই জন্য বললাম। তো মেন একটা ঘটনা দেখতে হবে আমাদের, যে এবার আমরা প্রত্যেকটা ডিটেল ডেসক্রিপশনে আসবো। দেখো, পুষ্টি হচ্ছে একটা সুপারফিশিয়াল কনসেপ্ট। ঠিক আছে, পুষ্টি হচ্ছে একটা সুপারফিশিয়াল কনসেপ্ট। এই কথাটা বলার কারণটা আর কিছু না, পুষ্টি হচ্ছে এটা আমি অনুভব করি, কিন্তু দাদা পুষ্টির যে পার্টগুলো, যেমন ক্ষয়পূরণ, পুষ্টির যে আসল উদ্দেশ্যগুলো, সেইগুলো পূরণ হচ্ছে, তবেই আমরা বলছি পুষ্টি হচ্ছে। মানে পুষ্টিকে আমরা কিছু লক্ষণের দ্বারা চিনি, এগুলো হচ্ছে সেই লক্ষণগুলো। কথায় বলছি, ক্ষয়পূরণ মানে দেখো, ছোটবেলায় আমার পায়ের এই যে নখটা, সেটা উপড়ে গেছিল ফুটবল খেলতে গিয়ে। তো দেখো, সেই নখটা যেটা আছে, সেই নখটা কিন্তু রিপ্লেসড হয়ে গেল। ঠিক আছে। পরে আমরা পড়বো মাইটোসিস, কোষ বিভাজনের দ্বারা এটা রিপ্লেসড হয়ে গেল। তাহলে এই যে রিপ্লেসটা হলো, তার কারণ ছিল তোমার কাছে অ্যাডিকুয়েট পরিমাণে ক্যালসিয়াম ছিল, বিভিন্ন হরমোন তৈরি করার মতো প্রোটিন ছিল, যার জন্য এই কাজটা হতে পেরেছে। ব্যবহার্য শক্তি দ্বারা জীবনের মৌলিক ধর্ম পালন, এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে জনন, হিউম্যান রিপ্রোডাকশন। হিউম্যান রিপ্রোডাকশনের ক্ষেত্রে যেহেতু একটা ওম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম ভেরি কমপ্লিকেটেড সিস্টেম, তো সেইখানে প্রথম ব্যাপারটাই হচ্ছে যে সেই ধারণ করতে গেলে একটা বাচ্চাকে, এবং শুধু ধারণ না, ফার্টিলাইজ করতে গেলে, ডেভেলপমেন্ট অফ দ্য এমব্রায়ো অ্যান্ড অল দিস থিংস নিড মাচ মোর নিউট্রিশন, যেখানে কিনা না থাকলে তার যে কোনো একটা ইভেন্ট ক্যান্সেল হয়ে যেতে পারে, এবং আলটিমেটলি বাচ্চার জন্ম দেওয়া হবে না। শুধু তাই না, পুষ্টি না থাকার জন্য হাড়ে জোর কম হতে পারে, যেটা আমার নিজেরও আছে। তো বোন ডেন্সিটি কম, আর কি। তো এরকম অনেক কিছু কিন্তু হতে পারে। তো জীবনের মৌলিক ধর্ম যে পালন, তাহলে হাড়ে জোর কম থাকলে কি হবে, স্বাভাবিক ব্যাপার, তার গায়ে জোর থাকবে না, সে মুভমেন্ট যেটা করবে বা যে কোনো ভারী জিনিস তুলবে, সেখানে সে সেই স্ট্রেংথটা পাবে না। তো দেখো, জীবনের মৌলিক ধর্ম পালনের মধ্যে আমি যে চলন গমনটাকে রেখেছিলাম, সেখানেও কিন্তু কি হবে, বাধা প্রদান হবে, এবং অবশ্যই বৃদ্ধি। কারণ দেখো, শুরুটা তো হয়েছিল আমার একটা বল হিসেবে সেলের, সেখান থেকে তুমি একটা বেবি হলে। ঠিক আছে, বেবি হলে, ঠিক আছে, বেবিটা একটু বাজেই আঁকছি, আর তারপর তুমি একটা পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেলে। তাহলে এই যে তোমার এই
বিবর্তনটা হলেও সময়ের সাথে সাথে তার পেছনে কি দায়ী ছিল? অবশ্যই পুষ্টি। তাহলে পুষ্টি কাকে বলে বোঝা গেল। এবার ঘটনা হচ্ছে পুষ্টির প্রকারগুলো কি। পুষ্টি তো বুঝলাম, পুষ্টির প্রকারগুলো কি, এবং আরো বড় কথা হচ্ছে পুষ্টির ধাপগুলো কি। তাহলে পুষ্টি কি বোঝা গেল, এরপর হচ্ছে পুষ্টির প্রকারগুলো কি, এবং অবশ্যই পুষ্টির ধাপগুলো কি। দেখো পুষ্টির প্রকারগুলো কি বলতে গেলে আমাদের বলতে হয় যে পুষ্টির যে প্রকার, পুষ্টির প্রকার দু টাইপেরই হতে পারে, ঠিক আছে? জানো এটা খুব ভালো করে, স্বভোজী আর হচ্ছে পরভোজী। তার কারণ প্রথমে জানবে পুষ্টি কি নিয়ে ডিল করে। পুষ্টি তোমার হবে কি করে? খাদ্য খেলে, এক কথায়। তো পুষ্টি হবে তোমার খাদ্য খেলে। তো খাদ্যটা যদি তৈরি করতে পারি, তৈরি নিজের দ্বারা, তখন এটাকে আমরা বলি স্বভোজী। আর পরভোজী যখন তৈরি না, শুধুমাত্র গ্রহণ এবং তারপর বাকি যে প্রসেস গুলো আছে আর কি, ফর গেইনিং এনার্জি। তো এইগুলো আর কি পুষ্টির প্রকার বলতে। স্বভোজী যারা নিজেরা তৈরি করতে পারে, একটাই হতে পারে তারা হচ্ছে আমাদের সবুজ উদ্ভিদ। শুধু সবুজ বলাটা ভুল, তাও চলো, ক্লাস 9-10 জন্য শুধু সবুজ উদ্ভিদ, ঠিক আছে? আর পরভোজী তো সেটা ফানজাই হতে পারে, অ্যানিমালিয়া, সবাই পরভোজী। তো স্বভোজী পরভোজী এই ব্যাপার। এবার দেখতে পাবো যে পুষ্টির যে ধাপগুলো সেগুলো কি। পুষ্টির যে ধাপগুলো সেগুলো ঠিক কি। পুষ্টির ধাপ, দেখো একটা পুষ্টি যেটা আছে তার অনেকগুলো ধাপ হয়, ঠিক আছে? পুষ্টির যে ধাপগুলো, সেই পুষ্টির ধাপের মধ্যে আমাদের জানতে হবে যে পুষ্টির ধাপ অ্যাকচুয়ালি 5টা ভাগে বিভক্ত, ঠিক আছে? দেখো লিখে ফেলি আগে পরপর, হ্যাঁ। এই হচ্ছে পুষ্টির 4টে ধাপ, 5টা ধাপ আর কি, ঠিক আছে? পুষ্টি আলটিমেটলি দেখো প্রথমে তোমার খাদ্যটা ইনটেক করতে হবে, খাদ্যটা খেতে হবে, দেন তোমার পরিপাক করতে হবে। এই পরিপাক মানেই হচ্ছে যে তোমার যদি এইটা খাদ্য হয় তাহলে সেখানে তুমি কিছু উৎসেচক প্রয়োগ করবে। উৎসেচক, এই যে উৎসেচক, এগুলো গিয়ে করবে কি, এটাকে ছোট 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 ভাগে ভাগ করবে। তো মানে আলটিমেটলি আমরা এরম 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 সিম্পল পার্টগুলোকে পাবো। এইটাকে বলা হচ্ছে পরিপাক বা ডাইজেশন। শোষণ, শোষণ মানে হচ্ছে দেখো ডাইজেশন করে তুমি রেখে দিয়ে কি করবে, এটাকে তোমাকে আলটিমেটলি পুষ্টি কেন, পুষ্টি হচ্ছে এনার্জি গেইনের জন্য প্রাথমিকভাবে, যদিও তার আরো অনেক কারণ থাকে। তবে এনার্জিটা হচ্ছে দেশের টাকার মতো, আমাদের শরীরটাকে যেটা দেশ ভাবি, এনার্জি হচ্ছে তার টাকা। তো সেই টাকাটাকে দরকার আমাদের, ভেরি মাচ নিডেড। সেই টাকাটার জন্য কি করছি আমরা, টাকাটার জন্য আমরা জিনিসটাকে ভাঙছি, এখানে আর কি ভাঙছি। এখন ধরো তোমার বাড়িতে তুমি টাকায় না ভেবে সোনায় ভাবো, সোনাটাকে ভাঙলাম, একটা গয়নাটাকে ভাঙলাম, ভেঙে সেখান থেকে আমি কি করবো, টাকা পাবো। সোনার গয়না ভেঙে সেখান থেকে তো একটা নতুন সাজ তৈরি হয়, সোনা তো অবিকৃত, তাই না? তো শোষণ, শোষণ কি, শোষণ হচ্ছে ওটাকে কি করলো, শোষণ ওটাকে যেখানে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট আমরা করবো সেখানে শোষণ করে নিলে। শোষণটার মানেই হচ্ছে অ্যাকচুয়ালি এইরকম একটা ক্যানালের মধ্যে আমাদের ডাইজেশনটা হতো। এই যে এগুলো এগুলো যদি শোষণ না হয়, এখানে এখানে শোষণ না হয়, একটা নির্দিষ্ট জায়গায় না পৌঁছয়, তাহলে আলটিমেটলি তার কোনো লাভ নেই। কারণ দিনের শেষে তোমার আসল লক্ষ্য হচ্ছে আত্তীকরণ। মানে মানে হচ্ছে প্রোটোপ্লাজম যেটা আছে একটা সেল, তার যে এই পুরো পার্টটা, এই পার্টের অংশভূত হতে হবে। পার্টের অংশভূত হলে কি হবে, তোমার পার্টের অংশভূত হলে তোমার পুষ্টি হবে। অর্থাৎ এই আত্তীকরণ হলে তোমার কার্বোহাইড্রেট দিয়ে এনার্জি পাবে, প্রোটিন দিয়ে তুমি পাবে হচ্ছে বিভিন্ন
স্ট্রেংথেনাস মানে মাসেল তৈরি করতে পারবে, অ্যাক্টিন মাসেল মাসেলে থাকে, এনজাইম তৈরি করতে পারবে, হরমোন তৈরি করতে পারবে, সবকিছু তৈরি করতে পারবে, বিল্ডিং ব্লক বলতে পারো শরীরে, এবং ফ্যাট দিয়ে তুমি কুশানিং করতে পারবে। ভবিষ্যতে তোমার যদি এনার্জির দরকার তুমি সেই কাজটা করতে পারবে, ঠিক আছে, উপবাসকালে। আর লাস্ট যেটা থাকছে সেটা হচ্ছে বর্জন। বর্জন মানে হচ্ছে আত্তীকরণ হয়ে যাওয়ার পর, বা বলতে পারো শোষণ হয়ে যাওয়ার পর, বা তারও আগে বলতে গেলে পরিপাক হয়ে যাওয়ার পর যারা কোনো দরকার নেই, তাকে বলে বর্জন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পুষ্টির 5টা ধাপ। ঠিক আছে, পুষ্টির এই 5টা যে ধাপ আছে, এই ধাপে ধাপে সম্পন্ন হয়। বলছি না সব প্রাণীর ক্ষেত্রে এটা হবে, অবশ্যই এটা আমি মেনশন করে দিচ্ছি, এটা মানব পুষ্টির ধাপ। ঠিক আছে, তো দেখো সবই বুঝলাম, তুমি তো অনেক কথা বললে, কিন্তু পুষ্টির সঙ্গে তো খাদ্যের রিলেশনটা আমরা অস্বীকার করতে পারি না পুষ্টির সঙ্গে, কারণ পুষ্টি হয়তো খাদ্য খাওয়ার মাধ্যমে। কারণ আমি যদি তোমায় বলি খাদ্য আর পরিপোষক দুটোর মধ্যে ডিফারেন্ট আছে, কারণ নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি, তো পুষ্টির জন্য লাগে পরিপোষক, খাদ্য লাগে না। তাহলে তুমি এবার আমায় জিজ্ঞেস করবে খাদ্য আর পুষ্টির মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়। ঠিক আছে, খাদ্য আর পরিপোষকের মধ্যে বেসিক তফাৎটা কোথায়। আমি আগে খাদ্য বলেছি এটাকে, তার কারণ তোমার অনুযায়ী খাদ্যটাই জানা ছিল। এবার আমরা এটাকে আর একটু ডিটেলে বুঝবো, খাদ্য আর পরিপোষক। দেখো পুষ্টির জন্য আমাদের যেটা লাগে সেটা কিন্তু খাদ্য নয়, সেটা হচ্ছে পরিপোষক। মানে এখানে প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে হোয়াট ইজ পরিপোষক। পরিপোষক মানে কি? পরিপোষক মানে যারা এই পুষ্টিটা দান করে। তাহলে খাদ্য কি সেটা দান করে? আমি বলবো না, পুষ্টির নির্দিষ্ট শর্তগুলো যদি পূরণ হয় তবেই সেটা পরিপোষক। তুমি বলে পুষ্টি নির্দিষ্ট শর্ত, আচ্ছা সেগুলো কি? দেখো পরিপোষক মানেই হচ্ছে যেটা তোমাকে এনার্জি দেবে, যেটা তোমাকে শরীরকে গঠন করতে সাহায্য করবে, ক্ষয় পূরণ করতে সাহায্য করবে, ঠিক আছে, যেটা তোমাকে মেনটেনেন্স করবে শরীরটাকে, সেটা হবে পরিপোষক, বাকি কেউ পরিপোষক নয়। তাহলে পরিপোষকটাকে আমরা যদি একটু ভেঙে দেখি তাহলে আমরা বুঝতে পারবো পরিপোষক আর খাদ্যের মধ্যে কি তফাৎ এবং সেটা কিভাবে পুষ্টি দেয়। চলো দেখি, পরিপোষকটাকে যদি আমি ভেঙে দেখি তাহলে আমি এখানে 6টা ভাগ করতে পারি। পরিপোষকের মধ্যে ভেঙে দিলে প্রথম আমি দেখতে পাই হচ্ছে, কি দেখতে পাই? প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। তারপর কি থাকছে? তারপর থাকছে হচ্ছে ভিটামিন, তারপর থাকছে মিনারেলস, লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে জল। এটা ছাড়া তো কোনো কিছু অসম্ভব। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, জল, মিনারেল। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এদের একটা নাম আছে। দেখো এরা তোমার শরীরকে ডাইরেক্ট, দে আর ডাইরেক্ট ইনভলভড into energy production and some বলবো মেজর ফাংশনস বলতে পারো। ঠিক আছে, তো এই প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এই তিনটের ওপর আমাদের একটা বিশেষ কথা যেটা, সেটা হচ্ছে এরা কিন্তু প্রধান পরিপোষক। আর এই যাদের পাচ্ছ এরা হচ্ছে প্রধান নয়, এরা হচ্ছে সাহায্যকারী। কেন এই কথাটা বলছো দাদা? তার কারণ হচ্ছে দেখো এরা তোমার মেজর জিনিসগুলোতে জড়িত, যদিও এই কথাটা বলা খানিকটা ভুল আমার মনে হয়, কারণ দেখো ভিটামিন মিনারেলের জলের অভাব হলেও কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যেতে পারে এবং তার জন্য তুমি মারা যেতে পারো। ঠিক আছে, তবে হ্যাঁ ভিটামিন মিনারেলের জন্য তুমি শরীর খারাপ হতে পারে যদি জলটাকে ছেড়ে দিই। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটের অভাবে তুমি মারাই যাবে, ডাইরেক্ট মারা যাবে। এদের ইনডাইরেক্ট মারা যাবে, অবশ্যই যাবে, কিছুদিন সময় লাগবে, ডাইরেক্ট মারা যাবে, বিকজ এরা প্রধান পরিপোষক। এবং এখানে একটা কথা কি, এদেরই কিন্তু ডাইজেশন হয় বা পরিপাক হয়, বাকি এই তিনটে কিন্তু কোনো পরিপাক হয় না। এটাও ভীষণ ইম্পর্টেন্ট কথা, কারণ প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট যারা আছে এরা হচ্ছে কমপ্লেক্স মলিকিউল, মানে এরা বিভিন্ন ক্ষুদ্র যে অণুগুলো আছে সেগুলো জুড়ে জুড়ে একটা বৃহৎ চেন বলতে পারো, বৃহৎ যৌগ বলতে পারো, যা বলবে, বড় একটা স্ট্রাকচার তৈরি করে। ঠিক আছে, যেমন ধরো এই যে দেওয়ালটা, এই দেওয়ালের এগুলো কি ইট, একটা ইট, এই সব কটা ইট মিলে দেওয়ালটা তৈরি করছে, তেমনি এদের ডাইজেশন হয়
ডাইজেশন মানে ছোট খণ্ডকে ভেঙে ফেলা, জলে দ্রবীভূত করার মতো, তাই হয় এখানে, ছোট খণ্ডকে ভেঙে ফেলা হয় এনজাইমের দ্বারা, এর জন্য এদের ডাইজেশন হয়, এদের হয় না। তাহলে এদের কাজ তো বোঝা গেল, প্রোটিনের কাজ হচ্ছে প্রাইমারিলি স্ট্রাকচারাল। অবশ্যই এনার্জি সবাই দিতে পারে, যাকেই তুমি পড়াবে তাকেই এনার্জি দিতে পারবে, মানে বার্ন করবে, ক্যালোরি বার্ন, শোনাছো হয়তো কথাটা, স্ট্রাকচারাল। ঠিক আছে, সে এনজাইম হোক বা উৎসেচক বা হরমোন হোক, ঠিক আছে, নখ, চুল, সব সব অগুন্তি। কার্বোহাইড্রেটের কাজ হচ্ছে প্রাইমারিলি এনার্জি প্রোডাকশন। তোমার এনার্জির জন্য প্রাইমারিলি যদি কাউকে ভীষণ দরকার, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। আর ফ্যাট হচ্ছে তোমার কুশানিং এর জন্য। কুশান মানে তোমার শরীরে একটা প্যাডিং তৈরি করার জন্য। এই প্যাডিংটা তৈরি করলে কি হবে, খুব স্বাভাবিক, তুমি পড়লে ভাঙবে না, তোমার হাড়টা ধপ করে ভেঙে যাবে না, এবং অবশ্যই উপবাসকালে এনার্জিটাও কিন্তু এই ফ্যাটই দেয়। এবার এছাড়াও এদের অ্যাসোসিয়েট অনেক ফাংশন আছে, কিন্তু মেইন ফাংশন এগুলো। তাহলে ভিটামিনের ফাংশন কি? দেখো এদের কাজ হচ্ছে দেহটাকে মেনটেন করা। মানে ভিটামিন কি করবে, দেখো ভিটামিন তোমার শরীরের যে কাজগুলো আছে সেগুলোর উপর কন্ট্রোল করবে। ইন এক্সাম্পল, গিভিং অ্যান এক্সাম্পল বলা যায় যে ভিটামিন, দেখো তোমার চোখের যে রেটিনা রড কোষ আছে, তোমার চোখ, সেই চোখের এখানে রেটিনা, এই রেটিনাটার যে রড কোষ আছে, রডের মতো যে দেখতে কোষ আছে, এই রড কোষটার জন্য আমরা পড়বো যে আমরা দেখতে পাই। তো দেখো এই রেটিনার রড কোষের যদি কিছু সামান্য গন্ডগোল হয়, ঠিক আছে, তার জন্য কিন্তু আমাদের নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগটা হবে। তো রাতকানা রোগটা যদি হয় আমাদের আজকে, তার জন্য প্রাইমারি দায়ী হচ্ছে ভিটামিনের অভাব। তার মানে ভিটামিন এই কিন্তু ওই জায়গাটাকে মেনটেন করছে। ঠিক আছে, রড কোষ, কোন কোষ, বা তোমার ধরো এই যে তোমার হাড়ের অস্টিওব্লাস্টের যে সেলগুলো, ঠিক আছে, হাড়ের যে সেলগুলো, সেগুলোও কিন্তু কি হতে পারে না, সেগুলো তো সেরকম ক্যালসিয়াম জমা নাই থাকতে পারে। যদি না থাকে গন্ডগোল, যদি না থাকে অস্টিওম্যালেসিয়া, রিকেট হতে পারে। ভিটামিন সেটাকে দেখছে যাতে না হয়। মিনারেল তোমার শরীরে বিভিন্ন কাজ করে, বিভিন্ন এনজাইম তৈরি করতে সাহায্য করে, বিভিন্ন উৎসেচকে, মেটালো এনজাইম তৈরি করতে সাহায্য করে, মানে মেটাল প্লাস উৎসেচক আর কি। এছাড়াও বিভিন্ন আমাদের শরীরের যাবতীয় যা কাজ আছে সেগুলোকে টেক ওভার করে। সে তোমার রক্ত সঞ্চালনের জন্য ক্যালসিয়াম আয়ন হোক, ঠিক আছে, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোহা হতে পারে, সেটা ফের লোহা হতে পারে হিমোগ্লোবিনের জন্য। তো বিভিন্ন জায়গায় মিনারেলস এর কাজ আছে। জল বলা কোনো জায়গা নেই, জলেই তো দ্রবীভূত। আমাদের যে শরীর তার 90%ই জল, ব্লাডেরও তাই, তো 91% মেবি। তো এই পুরো বিষয়টা হচ্ছে পরিপোষক। এরা হচ্ছে পুষ্টির যে ন্যূনতম শর্তগুলো সেগুলো পূরণ করে। এরা শরীরটাকে দেখভাল করে, এরা শরীরটাকে এনার্জি দেয়, শরীরটাকে গঠন করে, এবং ক্ষয়পূরণ তখনই হতে পারে যখন ইউ হ্যাভ অ্যাডিকুয়েট নিউট্রিশন অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ক্যান গ্রো ইন সাইজ। ঠিক আছে, তাহলে পরিপোষক একে বলে। আর এর সঙ্গে খাদ্যের ডিফারেন্স, যে খাদ্য সেটা দেবে না। ঠিক আছে, তার মানে একটা খাদ্য মাত্রই পরিপোষক, পরিপোষক মাত্রই খাদ্য নয়। একটা খাদ্যে এগুলো যদি থাকে, দেন ইট ক্যান বি কল্ড এ নিউট্রিয়েন্ট, নাহলে বলবো না। তাহলে এইটা হচ্ছে ডাইজেশনের ইন্ট্রোডাকশন, কিভাবে হয়, কেন না হয় সম্পর্কে একটা মিনিমাম ধারণা। এরপর আমরা পরের ভিডিওগুলোতে আরো ডিটেলে ঢুকে সেগুলোর সম্বন্ধে মজাটাকে বের করবো, উইথ অ্যানালজিস, উইথ ভিজুয়ালাইজেশন, উইথ ফানি এক্সাম্পলস, অ্যান্ড উইথ সায়ক